বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে হটানোর জন্য একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা চক্রান্ত করেছিলেন। পুলিশ নিরীহ ছাত্র জনতাকে গুলি করে মারলো। তো এ ব্যাপারে শেষ পর্যন্ত সেনাবাহিনী কিন্তু শেখ হাসিনার পক্ষে দাঁড়ায়নি। কোন অনেকের মনে প্রশ্ন আছে যে সেনাবাহিনী তো প্রথমে আমরা দেখলাম যে পুলিশের পিছনে দাঁড়িয়েছিল এবং পুলিশকে প্রোটেক্ট করতেছিল, এবং সেনাবাহিনী বিভিন্ন ড্রোন। শেখ হাসিনা ফিরছেন, টাইমস অফ ইন্ডিয়া সেই রকম খবর দিচ্ছে এবং জোরালোভাবে সেই খবরগুলো প্রচার করছে। শুধু টাইমস অফ ইন্ডিয়া না, হিন্দুস্তান টাইমস সহ ভারতের বড় বড় পত্রিকাগুলো, বড় বড় গণমাধ্যমগুলো শেখ হাসিনা বাংলাদেশে বীরের বেশে ফিরছেন সেরকম খবর দিচ্ছে। আওয়ামী লীগের ভয়ে ভীত ইউনূস সরকার এবং সরকারি দল। হাসনাত আব্দুল্লাহ গতকাল মধ্যরাতে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। সেই ফেসবুক পোস্টে তিনি বলেছেন, যে পথ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সেই পথ দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে। সমন্বয়ক আপনার সার্জিস হাসনা, তারপরে হচ্ছে ডক্টর ইউনূস, এদের ঘুম হারাম হয়ে গেছে আওয়ামী লীগের ভয়ে। কিসের ভয়? বর্তমান এই সমন্বয়কদের অবস্থা এতটাই ভয়ঙ্কর হয়ে গেছে ভাই, এরা ঠিক মতো বর্তমান ঘুমাতে পর্যন্ত পারতেছে না। কারণ বাংলাদেশের জনগণ সবাই বলতেছে আগের সরকারই ভালো ছিলাম। সেনাবাহিনীর যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন তাদের মধ্যে যথেষ্ট দ্বিধা রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, ক্ষেত্র বিশেষে অসন্তোষ রয়েছে। যারা মূলত একটি ব্রিদিং টাইম চাচ্ছেন, সুন্দর একটি ব্রিদিং টাইম চাচ্ছেন, তাদের জন্য এই মুহূর্তে সেনা শাসন সবচেয়ে জরুরি। সারা বাংলাদেশ যদি একেবারে গঙ্গা জলে বা পদ্মা নদীতে ডুবে যায় তবু তাদের কিছু আসে যায় না। তারা এই মুহূর্তে মূলত ওই বিষয়গুলো থেকে রক্ষা পেতে যাচ্ছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস 4 দিনের সফরে বাংলাদেশ অবস্থান করছেন। তার এই সফরকে খুব স্বাভাবিক বলে কি মনে হচ্ছে আমাদের সবার কাছে? কোথাও কি বা অনেক ক্ষেত্রে কি একটু অসঙ্গতিপূর্ণ বলে মনে হচ্ছে না? আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি। তাক লাগিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফলতাকে একটি গোষ্ঠী যে কোনো মূল্যে ম্লান করে দিতে চায়, শেষ করে দিতে চায় এবং তার অংশবিশেষ হিসেবেই বিভিন্নভাবে বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টির পায়তারা। গাইস, এতক্ষণ দেখলেন খবরের শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। ইতিমধ্যে আজকের খবরের শিরোনাম দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। নিউজ সেটা হচ্ছে যে 5ই আগস্ট হাসিনা যে পালিয়ে গেলেন, এবং এই হাসিনা পালিয়ে যাওয়ার আগে যে এই জুলাইয়ের মাঝামাঝি থেকে একদম 5ই আগস্ট পর্যন্ত যে হাসিনা নির্দেশে যে পুলিশ নিরীহ ছাত্র জনতাকে গুলি করে মারল, তো এ ব্যাপারে শেষ পর্যন্ত সেনাবাহিনী কিন্তু শেখ হাসিনার পক্ষে দাঁড়ায়নি। এখন অনেকের মনে প্রশ্ন আছে যে সেনাবাহিনী তো প্রথমে আমরা দেখলাম যে পুলিশের পিছনে দাঁড়িয়েছিল এবং পুলিশকে প্রোটেক্ট করতেছিল, এবং সেনাবাহিনী বিভিন্ন ড্রোন উড়িয়ে তারা পুলিশকে আন্দোলনকারীদের অবস্থান কোথায় আছে বা কিভাবে আছে সেটা জানান দিচ্ছিল। তাহলে শেষ পর্যন্ত সেনাবাহিনী আসলে শেখ হাসিনার পক্ষে দাঁড়ালো না কেন, বা শেখ হাসিনার পক্ষ নিয়ে গুলি ছুড়ল না কেন? এর অনেকগুলো কারণ থাকতে পারে, তবে সবচেয়ে বড় কারণটা আজকে ফাঁস করে দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি আজকে বিবিসি হার্ট টকে বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে মানে সমস্ত বৈশ্বিক মানবাধিকার রক্ষায় জাতিসংঘ আসলে কি ভূমিকা পালন করতেছে, তো এই সমস্ত বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন, ফিলিস্তিন নিয়ে কথা বলেছেন, ইউক্রেন নিয়ে কথা বলেছেন। হঠাৎ করে তিনি বাংলাদেশ প্রসঙ্গ আনলেন, এবং সেখানে তিনি বাংলাদেশ বিষয়ে কি বললেন সেটা আমি একটু আপনাদেরকে এখন শুনাই। এটা আসলে প্লে হচ্ছে না কেন দেখি।
ডিভাইসটা প্লে হচ্ছে না, হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি আছে, এই কারণে আমি আবার চেষ্টা করে দেখি। সেখানে তিনি বলেছেন যে আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি যাতে তারা কোনো অবস্থাতেই কোনোভাবেই তারা যাতে গুলি না চালায়, এটা আমরা ওদেরকে নির্দেশ দিয়েছি, এটা তিনি বলেছেন। আমি একটু দেখি পেলে হয় কি না। আচ্ছা, আচ্ছা, যে কোনো কারণেই হোক প্লে হচ্ছে না, কেন হচ্ছে না আসলে বুঝতেছি না, কোনো সমস্যা আছে কিনা তাও বুঝতেছি না। আচ্ছা, যাই হোক, তো এখানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক তিনি বলেছেন যে আমরা সেনাবাহিনীকে অলরেডি বলে দিয়েছি যে তারা যদি শেখ হাসিনার নির্দেশে এই নিরীহ ছাত্র জনতার উপর গুলি চালায়, তাহলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে যে বাংলাদেশি সৈন্য সেনাবাহিনী নিয়োজিত তাদেরকে আর চাকরিতে নেওয়া হবে না। একদম তিনি একথা স্পষ্ট বলে দিয়েছেন। এবং এই কথা বলার পরেই কিন্তু তখন এই ওয়াকারুজ্জামানরা তখন পিছু টান দেয় যে না, যেভাবেই হোক এখন আসলে আর হাসিনাকে টিকিয়ে রাখা যাবে না। এর ভিতর নানা বহুবিধ কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে আমি আসলে বুঝতে পারতেছি না এটা কেন অন হচ্ছে না। আমি একটু আগে চেক করলাম, তখনও দেখলাম যে এটা কাজ করতেছে, এখন কাজ করতেছে না কেন, সাউন্ড আসতেছে না। দাঁড়ান, আমি আর একটু ভাবে দেখি। দাঁড়ান। তো সেখানে তিনি বলেছেন যে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী থেকে বাংলাদেশের nations are not taking একটু this শুনুন। international multilateral human rights machinery seriously. Well, I can give you examples where it is taken seriously. I'll give you the example of Bangladesh last year. During July, August, you know, there were massive demonstrations of students. They had enough of the previous government under Sheikh Hasina. There was massive repression happening. The big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do. And we put the spotlight on the situation. And we actually gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributing country anymore. As a result, we saw changes. When Mohammed Yunus took over as the new chief advisor of the interim administration, he asked me immediately, can you send us a fact-finding mission to put the spotlight on the situation and to investigate what was happening, which is what we did. And it actually helped. I was in Bangladesh last year. The students were so grateful for us taking a stand and for us speaking out and for supporting them. Well, I think it's important to তো যাই হোক, এখন আসলে আন্দোলনের সময় আমরা কিন্তু এই জাতিসংঘকে অনেক গালিগালাজ করেছি যে জাতিসংঘের কি অবস্থা, জাতিসংঘ কেন কিছু বলে না, জাতিসংঘ কেন আমাদের পাশে দাঁড়ায় না। কিন্তু জাতিসংঘ তাদের কাজ কিন্তু ঠিকই করেছে। যদিও এটা যদি প্রকাশ্যে বলতো তাহলে আমরা আরো খুশি হতাম, আমরা আরো উৎসাহ পেতাম। কিন্তু জাতিসংঘ এটা গোপনে জেনারেল ওয়াকারুজ্জামানকে বলেছে যে আপনি যদি হাসিনার পক্ষ নিয়ে হাসিনাকে টিকিয়ে রাখার জন্য ছাত্র জনতার উপর গুলি চালান, তাহলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী থেকে সকল বাংলাদেশি সেনা প্রত্যাহার করা হবে এবং আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশ এই ক্ষতি বহন করতে পারবে না। তারপরেও জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু এটা হাসিনাকে এটা বলেছেন যে দেখুন, যদি আমরা গুলি চালাই তাহলে কিন্তু জাতিসংঘ থেকে আমাদের সেনাবাহিনীকে বাদ দিয়ে দিবে। কিন্তু হাসিনা বলেছেন যে তাহলে তোমরা পিছনে থাকো, তোমরা পিছনে থেকে আসলে পুলিশকে তোমরা উৎসাহ দাও। এবং
প্রথম দিক দিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান তাই করেছিল, সেনাবাহিনী পুলিশের পিছনে ছিল, বিভিন্ন ড্রোন উড়িয়ে গতিবিধি রক্ষা করতেছিল। কিন্তু মূলত রাওয়া ক্লাবে যখন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর অফিসাররা তারা নিজের একটা মিটিং করে সিদ্ধান্ত নিল, যে আহ্বান জানালো যে যাতে গুলি না চালায়, এবং জেনারেল ওয়াকারুজ্জামানও দেখলো যে সেনাবাহিনীর যে জুনিয়র অফিসাররা, এই জুনিয়র অফিসাররা কোনো মতেই শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে রাজি না। অনলি সামান্য কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা, জিয়াউল আহসান, লেফটেন্যান্ট জেনারেল মুজিব, শামস, এরা সহ আরও কয়েকজন, এরা সবাই চেষ্টা করলো হাসিনাকে টিকিয়ে রাখতে। তখন আসলে ওয়াকারেরও তো কিন্তু ভয় আছে, তাই না? এখন যদি ওয়াকার হাসিনার কথা পালন করতে না চায় এবং হাসিনা ক্ষমতায় টিকে যায়, তাহলে কিন্তু প্রধানমন্ত্রীর কথা অমান্য করার কারণে কিন্তু ওয়াকারের সামরিক আইনে মৃত্যুদণ্ড হবে, কারণ সে কমান্ড মানতেছে না। এই কারণে ওয়াকারও কিন্তু চুপচাপ দেখতেছিল। কিন্তু 4 আগস্ট রাতে যখন শেখ হাসিনা মিটিং করলো সবার সঙ্গে যে আগামীকালকে পুলিশ ঢাকা শহরে কাউকে ঢুকতে দেবে না, যত মানুষ মারা লাগে, যত ফায়ার করা লাগে করবে, এবং সেনাবাহিনী পুলিশকে পিছন দিক থেকে ট্যাকেল করবে। জাতিসংঘ শান্তি রক্ষা নিয়োজিত সেনাবাহিনীকে জাতিসংঘ থেকে প্রত্যাহার করবে, এই ভয় তো আমরা চুপ করে বসে থাকতে পারি না। তো তখন ওয়াকারও বলল ঠিক আছে, তাহলে তাই করবে। তো তারপরে কিন্তু শেখ হাসিনা ওয়াকারের উপর বিশ্বাস রাখতে পারতেছিল না। এই কারণে শেখ হাসিনা এই লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং জিয়াউল হাসানকে নির্দেশ দিয়েছিল যে যেভাবেই হোক আজকে রাতের ভিতরেই ওয়াকারকে ফেলে দিতে হবে, এবং ওয়াকারকে ফেলে দিয়ে দোষ চাপাবে সমন্বয়কদের উপরে। ওয়াকার এই ঘটনা জেনে সে গোপনে ক্যান্টনমেন্টের বাইরে একটা আত্মীয়র বাসায় রাত্রি যাপন করে, এবং সেনাবাহিনীকে গোপনে, যারা জুনিয়র তাদেরকে গোপনে নির্দেশ দেয় যে আগামীকালকে তোমরা কোনো কিছুই করবে না, তোমরা যাই ঘটুক না কেন তোমরা নীরব দর্শকের ভূমিকা পালন করবে। এটা কিন্তু আবার পুলিশ জানতো না, পুলিশ জানতো সেনাবাহিনী ওদের পিছনে আছে। তো খুব ভোরে ভোরে আপনার এই যে হারুন টারুন এরা, তারপরে ওই যে মামুন এরা ওই পুলিশের হেডকোয়ার্টারে গেল, কন্ট্রোল রুমে গিয়ে তারা উৎসাহের সঙ্গে তারা ওই যে সিসিটিভি মনিটর করতেছে এবং নির্দেশ দিতেছে ওই রেডিওতে যে অমুক জায়গায় পুলিশ কি করতেছে, গুলি চালাও, অমুক জায়গায় গুলি চালাও। কিন্তু কতক্ষণ পরে দেখে যে জনগণের চাপে পুলিশরা সরে যাচ্ছে, এবং পুলিশেরা বারে বারে বলতেছে যে হারুন ভাই বা বিপ্লব ভাই বা মামুন ভাই, গতকাল রাত্রে প্রধানমন্ত্রীর বাসা যে পরিকল্পনা হলো, এই পরিকল্পনা অনুযায়ী তো কেউই কাজ করতেছে না, আমরা তো সেনাবাহিনীর সাপোর্ট পাচ্ছি না। তখন আস্তে 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 এই সবাই পালিয়ে যাওয়া শুরু করলো, এবং আওয়ামী লীগের কিছু গুন্ডা পান্ডাও তখনও মাঠে ছিল, তারাও পালিয়ে যাওয়া শুরু করলো। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। এখন অনেকেই বলতেছেন কমেন্টে যে ভাই জেনারেল ওয়াকারুজ্জামান তিনি তো তাহলে ওই যে জাতিসংঘের চাপে নতি স্বীকার করেছেন। দেখুন বিষয়টা এভাবে দেখলে হবে না। আবার পিনাকি ভট্টাচার্য বলতেছেন যে তাহলে ভারত বলতেছে যে ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর প্রধানের ওই দিন কয়েকবার কথা হয়েছে, সেটা সত্য কথা হয়েছে। ভারতীয়রা চিন্তায় ছিল যে বিপ্লবীরা ভারতীয় হাইকমিশন অ্যাটাক করে বসে কিনা। এই কারণে সেদিন রাতেই ভারত সরকার তাদের দক্ষিণ পূর্ব সীমান্তে বা উত্তর পূর্ব সীমান্তে অনেক সৈন্য সেনাবাহিনী জড়ো করেছিল, যাতে তারা ঝটিকা অভিযান পরিচালনা করতে পারে। এবং এই ঝটিকা অভিযানের পরিকল্পনা করার কারণই হচ্ছে যদি হিন্দু সম্প্রদায়ের উপর চরম নির্যাতন হয় এবং ভারতীয় হাইকমিশন আক্রান্ত হয়, তাহলে তারা তাদের সেনাবাহিনী দ্রুত পাঠাবে, বিমান বাহিনী সদস্যদেরকে রেডি করে, প্রাট্রুপ মিলিটারি আর্মি এগুলো রেডি করে রেখেছে, যাতে দ্রুত এই ভারতীয় দূতাবাস থেকে তাদের কর্মচারীদেরকে, তাদের হাইকমিশনারকে উদ্ধার করে নিয়ে যাওয়া যায়। তখন এইসব ব্যাপারে জানার জন্য তারা অনবরত যোগাযোগ করতেছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে, এবং ওয়াকারুজ্জামান বলতেছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, আপনাদের আসার দরকার নাই, আপনাদের হাইকমিশনার নিরাপদে আছে,
ভারতীয় হাইকমিশনের কর্মচারীরাও নিরাপদে আছে এবং হিন্দুরাও নিরাপদে আছে। তো এখানে যদিও হিন্দুরা আমাদের দেশের নাগরিক, তাদের মাথা ব্যথা থাকা উচিত না, বা তারপরেও ভারত তো নাক গলায়, তো এই আর কি, এর বাইরে কোনো কথা না। তো ওয়াকারুজ্জামান কিন্তু তারপরেও ইচ্ছা করলে হাসিনার পক্ষে থাকতে পারত। পৃথিবীর অনেক দেশেই কিন্তু স্বৈরশাসকরা ওই জাতিসংঘের ভয় করে না। মিয়ানমারের সেনাবাহিনী এত হাজার হাজার মানুষ মারার পরেও তো মিয়ানমারের জান্তার পক্ষ নিয়ে যুদ্ধ করতেছে। আসাদের সেনাবাহিনী তো আসাদের পক্ষে যুদ্ধ করতেছিল, সাদ্দামের করতেছিল, গাদ্দাফির করতেছিল। তো স্বৈর শাসকদের পক্ষে সেনাবাহিনী সবসময় থাকে, শুধু বাংলাদেশই তার ব্যতিক্রম। শুধুমাত্র বাংলাদেশেই সেনাবাহিনীর প্রধান বলেছে যে আমরা আর জনগণের বুকে গুলি চালাবো না, আপনার দিন শেষ হয়ে গেছে। সকালবেলা জেনারেল ওয়াকার গেল, আবার যাওয়ার পরে হাসিনার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হলো। ওয়াকার বলল যে আমি সিদ্ধান্ত নিয়েছি সেনাবাহিনীর অফিসাররা গুলি চালাবে না। তখন হাসিনা তাকে তুই তুকারিও করলেন। হাসিনার ছেলে জয়, সেও তুই তুকারি করলো যে এই তোকে বানাইছি সেনাবাহিনীর প্রধান, তুই এগুলা কি বলিস, এই সমস্ত। তো ওয়াকারুজ্জামান তো খুব ঠান্ডা মাথার মানুষ, তিনি সেখান থেকে চলে গিয়েছেন। তো তিনি সেখান থেকে চলে যাওয়ার পরেই তারপরে তিনি শুনতে পেলেন যে হাসিনা দেশ ছেড়েছে, এবং এটা প্রথম প্রকাশ করে এএফপি বার্তা সংস্থা এএফপির যে তখন এএফপির ব্যুরো চিফ ছিলেন আমাদের ওই যে শফিকুল আলম, ওই যে ইউনুস সাহেবের যে প্রেস সচিব, সে ফাঁস করলো যে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। তো এই হচ্ছে ঘটনা। তো এখানে কিন্তু কোনো সন্দেহ নাই যে ছাত্ররা আন্দোলন করেছে, জনতা আন্দোলন করেছে, সেখানে ছাত্ররা ছিল, সাধারণ ছাত্ররা ছিল, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল, জামাত শিবির ছিল, বিএনপি ছিল, সবাই ছিল এবং বহির্বিশ্ব আমাদের সঙ্গে ছিল। আমেরিকার সমর্থন ছিল আমাদের, এবং জাতিসংঘ সরাসরি বলেছে যে যদি তোমরা সেনাবাহিনী এক পাও আগাও তাহলে কিন্তু আমরা জাতিসংঘ থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে নিব। এবং আমার মনে হয় যে এই কথাটা আসলে তখন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব তিনি গোপনে হলেও কারো মাধ্যমে এটা আসলে ফাঁস করে দেওয়া উচিত ছিল, তাহলে ছাত্র জনতা আরো উৎসাহ পেত, মনোবল আরো বাড়ত, তাই না? কিন্তু এই ঘটনাটা আমরা জানলাম 7-8 মাস পরে। সতত কোনোদিন চাপা থাকে না, তাই না? আমরা জানলাম সেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের মুখ থেকে। কিন্তু আমরা যদি যখন আন্দোলন চলতেছে, প্রতিদিন আমাদের 100 জন মারা যাচ্ছে, 200 জন মারা যাচ্ছে, আমরা ঘুমাতে পারতেছি না বিদেশে বসে বসে, টেনশনে মাথায় কি হয়, মানে পাগলের মতো হয়ে গেছিলাম, তখন যদি এই সুসংবাদটা আসতো, যদি জাতিসংঘ প্রকাশ্যে বলতো বিবৃতি দিয়ে যে আমরা কিন্তু বন্ধ করে দিব, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বন্ধ করে দিব, অথবা গোপনে বললেও ওয়াকারুজ্জামান সাহেব যদি তার কোনো একটা অন্য সোর্স দিয়ে সাংবাদিকদেরকে বলতো, অবশ্য সাংবাদিকরাও তো তখন ভয়ে আসলে প্রকাশ হতো না। আচ্ছা সাংবাদিকদেরকে না বললো, যদি বিদেশেও বলতো, যে আমাদেরকে বলতো আমরা যারা আছি বিদেশে, তাহলেও কিন্তু এই কথাটা বললে তখন আমাদের ছাত্র জনতা আরো বেশি উৎসাহ পেত। আপনি অনেক কম ভিডিও দেন, এটা আশা করি না ভাই, এত ব্যস্ত, বিশ্বাস করেন এই আজকে মনে হয় ইফতারের সময় এত কাজে চাপ, ইফতারও করতে পারি নাই। ওই একটা বোতল রাখছি, বোতলে একটু যে মানে ইফতারের দোয়াটা পরে একটু জুস খাইছি, এই পর্যন্তই শেষ। তারপরে এই বাসায় আসলাম, বাসায় এসেও বাসার কাম কাজ কিছু করলাম, এখন এই মানে একটু ঘুমাইতে যাব, তারপর একটু পরে আবার স্যারি খাইতে উঠতে হবে। খুবই কষ্টকর জীবন ভাই। আমরা তো আর এই বিএনপি ক্ষমতায় আসবো বা ইউনুস ক্ষমতা আসবে, আমরা তো আর এইসব ক্ষমতার ইয়ে করছি না। আমরা প্রবাসী মানুষ, আমাদের কাজ করে খাইতে হয়, সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করতে হয়। আগেও কাজ করতাম, আগে কাজ করার পরে 12-13 ঘন্টা কাজ করার পরে আবার রাত্র 2-3 ঘন্টা ধরে ভিডিও বানাইতাম। এখন আর শরীরে কুলায় না, এখন মানে শরীর খারাপ লাগে, আবার একটু প্রেশারও বাড়তি, ভালো ঘুমোইতে হয়। তারপরেও চেষ্টা করব, আসলে একটু সময় দেন। এটার পিছনে ভারত ছিল, ভারত চাচ্ছিল আন্দোলন সফল না হতে। হ্যাঁ, ভারত তো চাইবেই, ভারত তো চেয়েছিল যে এই আন্দোলনটা যাতে
সফল না হয়। এবং ভারত কিন্তু প্রকাশ্যে হাসিনাকে সমর্থন জানায়নি, কারণ ভারত মনে করতেছিল যে প্রকাশ্যে হাসিনাকে সমর্থন জানালে ছাত্র জনতা আরো উত্তেজিত হবে। ভারত গোপনে গোপনে বিভিন্ন অ্যাডভাইস দিচ্ছিল, বিভিন্ন পরামর্শ দিচ্ছিল, কিন্তু ভারত বিষয়টাকে আসলে খুব হালকাভাবে নিয়েছিল। ভারত মনে করেছিল যে হাসিনা বরাবরের মতো এবারও মনে হয় পাশ করে যাবে। কিন্তু হাসিনা যখন ফোন করলো যে আমি থাকতে পারতেছি না, আমি এখন পালিয়ে আসবো, তখন নরেন্দ্র মোদী আকাশ থেকে পড়লো যে হায় হায়, এটা কি হলো। এই এখন সে ভারতের সেই দিল্লিতে লুটিন্স এলাকায় একটা বাংলোতে আছে, এবং সেই 11 নম্বর বাসাটা সামনে দিয়ে বেড়া দিয়ে দিয়েছে এবং বাসার নেম প্লেটও খুলে দিয়েছে। আপনারা দেখবেন যে 12 নম্বর বাসা আর 13 নম্বর বাসা, না 10 নম্বর বাসা আর 12 নম্বর বাসা, 11 নম্বর মিসিং। এটা আমি আমার দেশ থেকে পড়লাম। যাই হোক, ভারত তাকে প্রোটেকশন দিয়ে রেখেছে। এখন যতই বিচার টিচার হোক না কেন, আমার মনে হয় না যে ভারত তাকে আর ফেরত পাঠাবে। তবে ভারত তাকে ফেরত না পাঠাক, আমাদের বাংলাদেশের মাটিতে এর বিচার হবেই। এখন পরিশেষে একটা কথা বলতে চাই যে আমরা আসলে বাংলাদেশে আসবো ভাই, বাংলাদেশে নভেম্বরের দিকে আসবো। আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, হ্যাঁ ঠিক আছে, স্বাধীন দেশ পেয়েছি। এই দেশে অনেক ঝামেলা হয়েছে, অনেক ভাইয়েরা রক্ত দিয়েছে, বোনেরা রক্ত দিয়েছে, অনেক মেয়েও মারা গেছে, শিশু মারা গেছে। এখন তো ভাই দেশটা পুনর্গঠনের পালা, তাই না? হাসিনা আলেমদের উপর চরম নির্যাতন করেছে, জামাতের উপর নির্যাতন করেছে, বিএনপির উপর নির্যাতন করেছে, আলেমদেরকে জেলে ঢুকিয়েছে। আমরা যাতে এগুলি ভুলে না যাই। আজকে কোন মেয়ে ওন্না পড়ছে, কোন মেয়ে ওন্না পড়ে নাই, এইগুলি দেখার দায়িত্ব ভাই আপনাদেরকে কে দিয়েছে? তারা যদি ধর্ম পালন না করে সেটা আল্লাহ দেখবে, তাই না? আজকে এই যে এগুলা করে তারপরে বিভিন্ন উস্কে দিয়ে বিভিন্ন কাজকর্ম করে আসলে এই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। আজকে দেখলাম কদরউদ্দিন শিশিরের পোস্টে যে এই 3টা ছেলে, সব জায়গায় 3টা ছেলে, তারা ওই প্রথম আলোর সামনে গরু জবাই করে, তারা ওই বইমেলায় গিয়ে নাকি কি ঝামেলা করতেছে। এই তারাই আবার ওই শাহবাগ থানার সামনে মব সৃষ্টি করে ওই ছেলেকে ছাড়িয়ে নিবে, যে ছেলে ওই যে ইপটিজিং করছে, ওই যে এটা মেয়েরে অন্য পরে না দেখে এগুলা করছে, এরাই। তো এই সব বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমরা হাসিনা যাওয়ার পরে এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে সবার অধিকার থাকবে, ধর্ম পালন করার অধিকার থাকবে, ধর্ম পালন না করার অধিকারও থাকবে। কিন্তু মনে রাখতে হবে, যেই ব্যক্তি ধর্ম পালন না করতে চায় সেই ব্যক্তি যাতে যে ধর্ম পালন করবে তার সঙ্গে বাধা হয়ে না দাঁড়ায়। আমাদের ইউকেতে সিগারেট খাওয়া যায়, প্রকাশ্যে খাওয়া যায়, যদি আপনার মাথার উপর আকাশ থাকে সিগারেট খেতে পারবেন, ইউকেতে খেতে পারবেন। বাট ওই সিগারেটের যে গোড়াটা ওইটা ফালাতে হবে আপনার ওই মানে নির্দিষ্ট জায়গায়। বাংলাদেশে নাকি প্রকাশ্যে সিগারেট খাওয়া নিষেধ, আমি জানি না, হয়তো বা। তো সেখানে যদি 2টো মেয়ে প্রকাশ্যে সিগারেট খেয়ে থাকে তাহলে আপনারা পুলিশে কমপ্লেন করতে পারেন। আপনারা কোনো মতেই একটা নারীর গায়ে হাত তুলতে পারেন না। তারপর কিছু মেয়ে আন্দোলন করলো, কিছু লোক বলল যে তারা নাকি সিগারেট খাওয়ার জন্য আন্দোলন করতেছে। বিষয়টি মোটেও তা না। তারা সিগারেট খাওয়ার জন্য আন্দোলন করে নাই, তারা আন্দোলন করেছে যে 2টা মেয়ে সিগারেট খেয়েছে মতো তাদের গায়ে কেন হাত তোলা হলো। ভাই সহনশীল হন, সহনশীল হন, মধ্যপন্থ অবলম্বন করেন। হাসিনা পালিয়ে গিয়েছে। এখন আপনি জানেন যে আমরা কোন বিশ্বে বাস করতেছি। এখানে মুসলমানদের উপর সবসময় ষড়যন্ত্র একটু বেশিই হয়। নরেন্দ্র মোদী যখন আমেরিকাতে গেল তখন নরেন্দ্র মোদী আর বাইডেন মিলে মানে ইসলামিক উগ্রবাদের বিরুদ্ধে তারা একসঙ্গে লড়াই করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তো আমরা যাতে এদের ফাঁদে পা না দিই, ঠিক আছে? সরকার আছে, সরকার কাছে আমরা কমপ্লেন করি। যদি আমি মনে করি যে অমুকের এই সমস্যা সেই সমস্যা আমরা কমপ্লেন করি। এবং যারা আলেম আছেন, যারা সমাজে ইসলাম প্রচার করতে চান, তারা অবশ্যই করতে পারবেন। ইন জেনারেল সবাইকে উপদেশ দিবেন যে মানবে মানবে, যে মানবে না। আমরা কেউ না জাজ করার, উপরে আল্লাহ আছে, আল্লাহই জাজ করবে যে কে ভালো কে খারাপ।
আমরা যাতে এই সমস্ত আইন নিজের হাতে তুলে না নিই এবং এই তৌহিদি জনতার ব্যানারে আমরা যাতে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রাম বন্ধ না করি। মনে রাখতে হবে এই দেশটা সবার এবং এই দেশে সবার সমান অধিকার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, তারপরে প্রগতিশীল, মডার্ন, সবাই আমরা সমানভাবে বাস করব, সবাই সবাইকে শ্রদ্ধা করব। আমি আজীবন হাসিনার আমলে প্রতিবাদ করেছি, যখন আলেমদেরকে নিয়ে ওই ডান্ডা বেরি পরাতো, হাত করা লাগাতো, কত নির্যাতন করত, প্রতিবাদ করেছি, অবশ্যই প্রতিবাদ করেছি। জামাত ইসলামের লোকগুলোকে কাদের মোল্লা কিন্তু নির্দোষ ছিল, তাকে ফাঁসি দিল। দেলোয়ার হোসেন সাইদির আর দেলোয়ার রাজাকার কিন্তু এক না, তারপরে তাকে মেরে ফেলল। সালাউদ্দিন কাদের চৌধুরী ছিল মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে, তাকেও ফাঁসি দিয়ে মেরে ফেলল। তো এই সমস্ত যে পরিকল্পিত হত্যাকাণ্ডগুলো হাসিনা ঘটিয়েছে, আমি তো এর প্রতিবাদ করেছি। তো আজকে এই যে মেয়েরা সিগারেট খাইতে গিয়ে মারধরের শিকার হচ্ছে, অন্যা ঠিকমতো পড়ছে কিনা সেই এক লোক বলতেছে আপনি এটা করলেন কেন, এইগুলা করা যাবে না, এগুলা করা যাবে না। হ্যাঁ, অবশ্যই আপনারা ইসলাম প্রচার করবেন, ইসলামের করবেন, কিন্তু বাড়াবাড়ি করা যাবে না। আমরা সবাই একটা মধ্যপন্থার বাংলাদেশ চাই। আর যদি তা না হয় তাহলে কিন্তু ভারতীয় ষড়যন্ত্র সফল হতেই থাকবে। ভারতীয় ষড়যন্ত্রকে থামানোর জন্য আমাদের একটা মধ্যপন্থা অবলম্বন করতে হবে এবং আমাদের দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে। প্রফেসর ইউনূস সরকার অনেক ভালো, ঠিক আছে, কোনো সন্দেহ নাই, তারা সবাই সৎ, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন হয় এবং সেই নির্বাচনে যেই আসুক কোনো সমস্যা নেই। যদি জামাত ইসলাম আসে, আমি মনে করি জামাত ইসলাম একটা দেশপ্রেমিক দল, তারা দেশকে ভালোবাসে, তারা আসবে। যদি বিএনপি আসে, বিএনপি আসবে। অনেকে বলেন যে বিএনপি এটা করে ওটা করে, আরে ভাই, বিএনপি যেই পরিমাণ লোকজনকে দল থেকে বহিষ্কার করতেছে, এই পরিমাণ তো বাংলাদেশের ইতিহাসে ঘটে নাই, তাই না? যখন ক্ষমতায় আসবে তখন আরও বেশি কন্ট্রোল থাকবে, আরও বেশি একটা সুন্দর দেশ উপহার দিতে পারবে। অন্তত আমরা চান্স দিয়ে দেখি, তাই না? নির্বাচন হতেই হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া সবাই অংশগ্রহণ করবে এবং জনগণ যাকে ভোট দেয় সেই দেশ চালাবে, আমরা মেনে নেব। জামাত ইসলামকে দিলে জামাত ইসলাম চালাবে, বিএনপিকে দিলে বিএনপি চালাবে। আমি তো লন্ডনে দীর্ঘদিন অ্যাক্টিভিজম করেছি। আমি লন্ডনে বিএনপি এবং জামাতের ভিতরে কোনো পার্থক্য দেখি নাই। যা বিএনপি তাই জামাত, যা জামাত তাই বিএনপি। আমরা একসঙ্গে আন্দোলন করেছি, জামাতের লোকের আমাকে খুব ভালো জানতো, আমিও ওদের উপকার টুকটাক করতাম। কীভাবে উপকার করতাম সেটা আর নাই বলি, এগুলা বলা উচিত না, উপকার করলে বলতে নাই। তো আমরা দেখতাম যে বিএনপি কোনো প্রোগ্রাম ডাকলে জামাত আসতো, জামাত প্রোগ্রাম ডাকলে বিএনপি আসতো। এখন হয়তো ভোটের রাজনীতিতে এক দল আরেক দলের প্রতিপক্ষ হতেই পারে, যেহেতু ভোটের রাজনীতি, যেই ক্ষমতায় আসুক না কেন, যদি জামাত ক্ষমতায় আসে মেনে নেব, বিএনপি আসলে মেনে নেব, যাতে ওই আওয়ামী লীগ যাতে না আসে এবং এমন কোনো কাজ করা যাবে না যাতে ওই আওয়ামী লীগ এবং ভারত ওদের ষড়যন্ত্র যাতে সফল হয়। কাজেই দয়া করে বলি যে ভাই, আপনারা মধ্যম পন্থা অবলম্বন করুন, যে যেভাবে চলতে চায় চলতে দিন, হস্তক্ষেপ করবেন না। প্রয়োজনে আপনারা যদি মনে করেন যে এর কথাবার্তা, এর চলাফেরা এগুলা আইনের পরিপন্থী, আপনারা আইনের আশ্রয় নেন। দয়া করে আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না। আর একটা নারীর গায়ে তো কোনোভাবেই হাত তোলা যাবে না, কারণ নারীরা মায়ের জাতি এবং নারীরা তো নারী, তাদের গায়ে হাত তোলা কোনো মতেই উচিত নয়, এমনকি পুরুষের গায়ে উচিত নয়, আর নারী তো নাই। আসসালামু আলাইকুম গাইস, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই আমাদের চ্যানেল থেকে নিমন্ত্রণ এবং ঈদ মোবারক। সে সাথে রমজান মোবারক তো থাকতেছে আপনাদের। তো বন্ধুরা, আমাদের ফুল ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য আজীবন খোলা রাখছি আমরা। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে যদি আপনাদের মনের মাঝে কারো কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওতে আমাদের কোনো নিজস্ব কথা বলা হয় না, যা কিছু দেখেন যা কিছু শোনেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করেই দেওয়া হয়। ধন্যবাদ।